যে সমস্ত প্লেয়াররা ওই সময় ম্যাচ শেষে এই ধরনের অযাচিত বিশৃঙ্খল আচরণ করেছেন এবং একই সাথে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন তাদেরকেও হয়তো শাস্তির আওতায় পড়তে হতে পারে। না, তারপর আপনি মাঠে যখন ফুটবলার হবেন কিছু তো পার্টিকুলার নিয়ম শৃঙ্খলার মধ্যেই খেলতে হবে। আপনি যে কেউ কিছু বললে আপনি মারামারি তো নিশ্চয়ই করতে যাবেন না, বিকজ আপনি একজন প্রফেশনাল ফুটবলার। বিশ্বকাপ হারের একটা তিক্ততা এটা হজম করা এই দলটার জন্য কঠিন, বিকজ দে আর চ্যাম্পিয়ন টিম আর্জেন্টিনার এই দলটা। ফলে তারা ম্যাচ শেষে মেজাজ হারিয়েছেন। পাওলো দিবালাকে আসলে লিওনেল মেসির রিপ্লেসমেন্ট, একদম প্রপার রিপ্লেসমেন্ট ভাবা হতো। বাট মেসি যতদিন ছিলেন সেটাই বলা হতো। এক জায়গায় দেখলাম যে একটা পিটিশন নেওয়া হচ্ছে যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার জন্য, সেটাতে অনেক লোকজন সাইন করছে। ব্রাজিলেও আমাদের একজন সহকর্মী গিয়েছেন এবং সেখান থেকে আমরা বেশ কিছু রিপোর্ট দেখেছি যে তারা আসলে লিওনেল মেসিকে কেউ কেউ পছন্দ যদি করেও থাকেন 100 জনে একজন, কিন্তু আর্জেন্টিনাকে কেউ সমর্থনই করতে চাচ্ছেন না। মেসি যাওয়ার পর কয়েকটা কোশ্চেন আছে। নাম্বার 10 কে হবে, ক্যাপ্টেন কে হবে, এবং সেক্ষেত্রে আমরা যেটা এখন পর্যন্ত আলোচনা দিচ্ছি, কোচদের একটা আমার মনে হয় যেটা যে একটা সময় পর বোধহয় তার ক্রিয়েটিভিটি কমে যেতে থাকে, এবং স্কালোনির ক্ষেত্রে সেটাই হয়েছে। আপনি যদি দেখেন এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার পারফরমেন্স, একটা সাম্রাজ্যের শেষ ঘন্টা কি বেজেই গেল। যে দলটা লিওনেল মেসির জাদুতে বিশ্ব জয় করেছিল সেই দলই এখন বিদায়ের সুর। মেসির অবসরের গুঞ্জন, ওতামেন্দির বিদায়, এমি মার্তিনেজেরও শেষ যাত্রার ইঙ্গিত। এক এক করে হারিয়ে যাচ্ছে আর্জেন্টিনার সোনালী প্রজন্ম। টাইম ওয়েটস ফর নান, কারণ এসেছে নতুন শিশু, ছেড়ে দিতে হবে স্থান। কিন্তু প্রশ্ন হলো, মেসিদের রেখে যাওয়া সেই বিশাল শূন্যতা পূরণ করবে কারা? নতুন মুখগুলো কি পারবে আলবিসেলেস্তেদের পতাকা উঁচু রাখতে, নাকি বিশ্বকাপ জয়ের পর শুরু হবে এক কঠিন রিবিল্ডিং প্রসেস? কারা ধরবে হাল? সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ক্রীড়া বিশ্লেষক ফয়সাল তিতুমির। যাচ্ছি তার কাছে। তিতুমির, গুড মর্নিং। মর্নিং। বিশ্বকাপ শেষ, কিন্তু বিশ্বকাপ শেষের ফাইনালের পরের যে রেস সেটা আসলে থামছেই না। আর্জেন্টিনাকে নিয়ে অনেক সমালোচনা চলছে চারিদিকে। প্রথমে আমি শুরু করব একটা বাগবিতণ্ডা, একটা হাতাহাতি, সেই ঘটনা থেকে লাল কার্ড থেকে এখন আবার ইউটার্ন। মানে এই ইউটার্নটা লিয়ান্দ্রো পারেদেসের যে লাল কার্ডটা, সেই লাল কার্ডটা কিন্তু অলরেডি ফিফা বাতিল করে দিয়েছে। এই জায়গায় আপনার কি মনে হয়, এখানে কি ফিফা একটা স্ট্যান্ডবাজি করলো, নাকি এটা আসলে একটা ফেয়ার প্লে হলো যে একটা হাতাহাতির ঘটনা পুরোপুরি তদন্ত শেষ না করেই সেখানে একটা সিদ্ধান্ত দিয়ে দেয়া যে লাল কার্ডটা বাতিল করা? না, ফিফা স্টিল একটা ইনভেস্টিগেশন করছে এবং করবে। ওই ম্যাচ শেষের ঘটনাগুলো নিয়ে তারা জানিয়েছে অফিসিয়ালি যে আর্জেন্টিনা জরিমানা হতে পারে, এটার জন্য শাস্তি আসতে পারে। সো স্টিল আন্ডার প্রসেস। আর রেড কার্ডে যদি পার্টিকুলার ঘটনাটা বলেন, তাহলে আমার মনে হয় যে এনজিও মাঠে তো রেড কার্ড পেয়েছিল, দ্যাট ওয়াজ মানে গিভেন বাই দ্য রেফারি, এবং দ্যাট ওয়াজ ওকে। আর ম্যাচ শেষে আসলে পারাদেস অনেক বেশি আলোচনায় ছিলেন, কারণ তাকে ভিডিওতে দেখা গেছে ওই ধাক্কাধাক্কি ঘটনাগুলোতে, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। এবং অবশ্যই এটার জন্য আসলে আমার মনে হয় যে মাঠেই হয়তো বা রেফারি তখন ওই ম্যাচটা আসলে ম্যাচ শেষে রেফারি হয়তো মানে কোনো অ্যাকশন নেননি, কিন্তু ম্যাচ রিপোর্টে দিয়েছেন, এবং সেটার ভিত্তিতে হয়তো ফিফা এখন ভিডিও দেখে বলছে তারা তদন্ত করবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যারা যে সমস্ত প্লেয়াররা ওই সময় ম্যাচ শেষে এই ধরনের অযাচিত বিশৃঙ্খল আচরণ করেছেন, এবং একই সাথে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন তাদেরকেও হয়তো শাস্তির আওতায় পড়তে হতে পারে। কিন্তু সেখানে আসলে আমি একটা গ্যাবির একটা স্টেটমেন্ট দেখলাম যে সে নিজেই বলছেন এখানে আর্জেন্টিনা ফুটবলারদেরকে রেড কার্ড দেওয়া হয়েছে, ওই পর্যন্তই ঠিক আছে, ওদেরকে আসলে অন্য কোনো ধরনের শাস্তি না দেওয়াটাই শ্রেয়, কারণ ফুটবল মাঠে এরকম বাগবিতণ্ডা, হাতাহাতি অনেক কিছুই হতে পারে এবং এটা ফুটবলেরই অংশ। আমার ব্যক্তিগত জানতে চাওয়া যে এটাও কি আসলে গাবির কি কোনো কিছুকে হাইড করা, কোনো কিছুকে আসলে কোনো প্রশ্নকে ধামাচাপা দেওয়া বা থলের বিড়াল বেরিয়ে আসবে, এরকম কোনো কিছুর কোনো সম্ভাবনা আছে কিনা? না, নরমালি এই ম্যাচ শেষে শুধু আপনি যদি গাভির যে পার্টিকুলার স্টেটমেন্টের কথা বলছেন, কোশ্চেন সেটা হচ্ছে যে আরেকটা স্টেটমেন্টে কিন্তু বলা হয়েছিল যে লিয়ান্দ্রো পারেদেস যেটা করেছেন এটা কিন্তু কোনো ইয়ে থেকে হয়েছে, নিজের ইচ্ছায় করেছেন এরকম না। তাকে আসলে মেসিকে নিয়ে একটা খুবই পিঞ্চ করে একটা ওয়ার্ড থ্রো করা হয়েছিল, যেটা তিনি আসলে সহ্য করতে পারেন এবং যে কেউ এটা সহ্য করতে পারবে না। সেখান থেকে আসলে এই ঘটনার সূত্রপাত। না, তারপর আপনি মাঠে যখন ফুটবলার হবেন কিছু তো পার্টিকুলার নিয়ম শৃঙ্খলার মধ্যেই খেলতে হবে। আপনি যে কেউ কিছু বললে আপনি মারামারি তো নিশ্চয়ই করতে যাবেন না, বিকজ আপনি একজন প্রফেশনাল ফুটবলার। সো আমার যেটা মনে হয় যে ম্যাচ শেষে গাভির কথা যদি বলেন, শুধু সেটাই না, আমার মনে হয় যে যারা আর্জেন্টিনার প্রচণ্ড সমালোচনা করছেন তারাও ঘুরে ফিরে বক্তব্যটা এরকম যে বিশ্বকাপ হারের একটা তিক্ততা এটা হজম করা এই দলটার জন্য কঠিন, বিকজ দে আর চ্যাম্পিয়ন টিম আর্জেন্টিনার এই দলটা। ফলে তারা ম্যাচ শেষে মেজাজ হারিয়েছেন, কিন্তু মেজাজ হারিয়েছেন পর্যন্ত ঠিক আছে, ম্যাচ হারানোর পর তারা যেটা করেছেন সেটা খুবই দৃষ্টিকটু।
ফলে আমার মনে হয় গাভি যদি এটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে থাকেন, আমার মনে হয় যে এটা মোরাললেস সবার একই রকমের কথাবার্তা, যে ঠিক আছে ম্যাচ হারছে, লিওনেল মেসিকে এই দলটা কিভাবে ওন করে সেটা পুরো পৃথিবী জানে। আপনি যেটা বললেন যে মেসির জন্য কেউ কিছু বললে তারা পুরো দল গ্যাংয়ের মতো করে দাঁড়িয়ে যায়, সো সেইটা হচ্ছে, তো যখন তারা জানে যে এটা লিওনেল মেসির লাস্ট ম্যাচ, প্রবাবলি লিওনেল মেসি ইজ নট হ্যাপি, তারা মেসিকে বিশ্বকাপ দিতে পারে না, তারা নিজেদেরকে এইভাবেই ভেবেছে। ফলে মেসির জন্য একটা খারাপ লাগা, দেশের জন্য খারাপ লাগা, নিজেদের জন্য খারাপ লাগা, সবকিছু মিলে জিনিসটা বার্স্ট আউট করেছে ম্যাচ শেষে। হয় না যে আপনি যখন হেরে গেছেন, অপোনেন্ট খুব ওয়াইল্ড সেলিব্রেশন করছে, সেটা আপনার পছন্দ হচ্ছে না, বাট স্পোর্টস আসলে আমাদের এটাই শেখায়, মেনে নেয়। কিন্তু আমার মনে হয় আর্জেন্টিনা এই ক্ষেত্রে একটু দে ওয়েন্ট ওভার দ্য লাইন, আর্জেন্টিনা কিছু ফুটবলার। বাট ম্যাচ শেষে কিন্তু আমরা আরও ওই ভিডিওগুলো আছে, সবাই এসে সবার সঙ্গে হাত মিলাচ্ছে আর মেসিকে একে একে প্রত্যেকটা স্প্যানিশ ফুটবলার এসে জড়িয়ে ধরছেন। ফলে আমার মনে হয় ওটা ওখানেই হয়তো বা শেষ হয়ে গেছে, বাট স্টিল ইফ ফিফা থিংস যে সামথিং হ্যাজ ভায়োলেটেড, যদি নিয়মের মধ্যে কোনো ব্যত্যয় ঘটে থাকে, তো সেটা তো এখন আসলে নিয়মটা ফলোই করা উচিত। আমরা আশা করি আর্জেন্টিনার উপরে বড় কোনো নিষেধাজ্ঞা আসবে না, কিন্তু যেটা হচ্ছে যে এক এক করে নিকোলাস ওতামেন্দি, এমিলিয়ানো মার্তিনেজও গতকাল একটা স্টেটমেন্ট দিয়েছেন, যেখানে তিনি আসলে বিদায়ের সুরেই গাইছেন। লিওনেল মেসিকে নিয়ে তো সবারই একটা শঙ্কা যে মেসিকে আর খেলবেন নাকি এখানেই ফুল স্টপটা পড়বে। সো এই যে সুপারস্টারদের এক এক করে বিদায়ের ইঙ্গিত, বিদায়ের যে একটা সাইন তারা দিয়ে যাচ্ছেন, এরপরে আসলে আর্জেন্টিনার হালটা কারা ধরবে সেইটা নিয়ে একটা বড় শঙ্কা চারিদিকে। এরা কি আসলে লিওনেল মেসি কিংবা এমিলিয়ানো মার্তিনেজের ওই জায়গা পূরণ করতে পারবে কিনা? সেখানে বেশ কিছু নতুন মুখও আমরা এবার দেখেছি, ভ্যালেন্টিন বার্কো, থিয়াগো আলমাদা থেকে শুরু করে ক্লদিও এচেভেরি, এরা প্রত্যেকে আসলে নতুন মুখ ছিল এবং প্রত্যেকের পারফরমেন্স আমাদেরকে আশাবাদী করে। নিকো পাজের পারফরমেন্স তো নিশ্চয়ই সবাইকে আশাবাদী করে। সেই ক্ষেত্রে কারা আসলে, তাদেরকে কি আপনি প্রপার উত্তরসূরি হিসেবে দেখছেন কিনা? প্রথমত এটা হওয়ারই ছিল, এবং আর্জেন্টিনার আমার মনে হয় এটার জন্য প্রিপারেশন থাকাও উচিত ছিল। একটা জেনারেশনাল গ্যাপ হবে, এখন একটা টিম একটা ট্রানজিশনের ভেতর দিয়ে যাবে। আপনি যদি বলেন পার্টিকুলারলি লিওনেল মেসি, এমিলিয়ানোর রিপ্লেসমেন্ট পাওয়া আসলে কখনোই পসিবল না, মেসির তো নাই। সো সেই জায়গাটাই আর্জেন্টিনা এখন একটা রিবিল্ডিং এবং পুরোটাই ট্রানজিশনের মধ্য দিয়ে যেতে হবে। আপনি ধরুন স্পেশালি এক্ষেত্রে এই দলটার ফুটবল তো ইজ আ কোচেস গেম, এবং কোচ স্কালোনি যেটা জানিয়েছেন যে তার চুক্তি ডিসেম্বর পর্যন্ত, বাট হি মাইট অলসো কুইট বিফোর দ্যাট, এবং তিনি সেটাই বলেছেন যে তিনি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন, পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন। সো দেখা যাবে যে স্কালোনিও তার শেষ ম্যাচ আর্জেন্টিনা হয়ে খেলে ফেলেছেন। ফলে তারপরে পুরো নিউ সেট আপ লাগবে। কোচ, যদি কোচিং স্টাফে আর্জেন্টিনার সব লেজেন্ডরা রয়েছেন এখন, আমি জানি না তাদেরকেও যদি দায়িত্ব নেয় সেটাও খারাপ হবে না। আয়ালা আছেন ওখানে, আইমার আছেন ওখানে, ওয়াল্টার স্যামুয়েলস আছেন। সো সেইটা হচ্ছে একটা দিক। আরেকটা ফুটবলারদের কথা যদি বলেন, হ্যাঁ লিওনেল মেসি ধরেন এই ওয়ার্ল্ড কাপে 26 জনের স্কোয়াডের 17 জন 2022 ওয়ার্ল্ড কাপ জয়ী ফুটবলার। এর মধ্যে অনেকেই ছিলেন যাদের বয়স লিওনেল মেসির 39, কারো 30-এর উপর ছিল, আরও অন্তত 6 জনের। ফলে অফকোর্স এটা আসলে শেষের দিকেই হয়ে যাওয়ার কথা তাদের। এখন এই জায়গাটাই নতুন কারা আছে, আপনি যে নামগুলো বলেছেন, নিকো পাজ হচ্ছে মনে করা হচ্ছে একেবারে লিওনেল মেসির সে লাইক রিপ্লেসমেন্ট, বিকজ তার নাম্বার 10 জার্সি সে ইয়ে করছে, এবং তার চেয়ে বড় কথা ধরুন সে এমন একটা ক্লাবের হয়ে খেলে, ধরুন কোমো যে ক্লাবটা, খুব রিসেন্টলি এই ক্লাবটা সিরি এতে এসেছে এবং তাদেরকে নিয়ে এসে চ্যাম্পিয়ন্স লিগে গিয়েছে এবং সে সেখানে খুবই ভালো পারফর্ম করেছে। সো নিকো পাজকে ঘিরে এখন একটা হয়তো চেষ্টা করা হবে টিম রিবিল্ডিংয়ের। সেই জায়গাটায় আমি জানি না, যদি আবারও সুযোগ পান দলে আরেকবার পাওলো দিবালা, তিনি যদি আবারও দলের একটা আসতে পারেন স্ট্রাইকিং এ। পাওলো দিবালাকে আসলে লিওনেল মেসির রিপ্লেসমেন্ট, একদম প্রপার রিপ্লেসমেন্ট ভাবা হতো। বাট মেসি যতদিন ছিলেন সেটাই বলা হতো যে মেসি যেহেতু আছে এই পজিশনে আসলে দিবালাকে খেলানোর সুযোগ নাই, এটা ছিল ব্যাখ্যা। বাট কিন্তু সেও না অ্যাকচুয়ালি প্রপার রিপ্লেসমেন্ট। এখন হুলিয়ান আলভারেজ হচ্ছে আর্জেন্টিনার এই দলটার ফিউচার স্টার। এর বাইরে ধরুন আপনি ভ্যালেন্টিন বার্কোর কথা বলেছেন, এছাড়া আমরা আরও বেশ কিছু ফুটবলারকে দেখেছি যাদের ওই বয়সটা হচ্ছে ধরুন 22, 24, 23, এবং তাদেরকে ঘিরে উইংয়ে ধরুন গারিনচাকে নিয়ে খুব আলাপ হচ্ছে, সেও প্রবাবলি দলে আসবে, রেগুলার খেলবে। এর সঙ্গে আমার মনে হয় যে মেইন চ্যালেঞ্জটা হবে এই ধাক্কাটা সামলানো, ওয়ার্ল্ড কাপ ফাইনাল হার। কারণ জিতলে আসলে অনেক কিছু চাপা পড়ে যায়, তখন আপনার এইগুলো নিয়ে কথা হয়। কিন্তু এখন প্রত্যেকটা জিনিস নিয়ে স্ক্রুটিনি হবে আর্জেন্টিনার, কে আসছে, কি হচ্ছে, এবং ওই প্রেশার। সো এই সব কিছু মিলায় এখনকার সময়টা আর্জেন্টিনার জন্য খুবই ক্রুশাল। যদিও মানে ন্যাশনাল টিমের সুবিধাটা হলো যে ধরুন এখন তাদের 2028-এ কোপা আমেরিকা, তার আগে আসলে তো প্রীতি ম্যাচই খেলবে এবং হয়তো ওয়ার্ল্ড কাপের বাছাই শুরু হবে তার 2030 ঘিরে। সো টাইম কিছুটা পাওয়া যাবে আর্জেন্টিনার, কারণ এখন প্লেয়ারগুলো সবাই লিগ নিয়ে ব্যস্ত হয়ে যাবে কিছুদিনের মধ্যেই।
দলবদল হবে। সো এর মধ্যে আর্জেন্টিনা আমার মনে হয় এফএও তাদের মতো করে গুছিয়ে ওঠার মতো যথেষ্ট সময় পাবে। এবং আর্জেন্টিনা যে ধরনের দল, প্রথমত তাদের ট্যালেন্টের তো শেষ থাকে না এই সমস্ত দেশে, কিন্তু ওই দলটাকে গুছিয়ে আবারও একটা বিশ্বকাপ জয়ী দলে পরিণত করা সময় সাপেক্ষ। এবং 4 বছর সময়, সেখানে যাদের কথা আমরা বলছি প্রত্যেকেই এইবারেই হয়তো তাদের যাত্রাটা শুরু হয়েছে, এবং অনেকেই বেঞ্চে বসেও ছিলেন যারা আসলে নিজেদেরকে বাজিয়ে দেখার সুযোগটাও তাদের হয়নি। সেই জায়গাটায় লম্বা একটা সময় ধরে সেই 14 থেকেই তো নিকোলাস ওতামেন্দি, লিওনেল মেসি এরা সবাই আসলে একসঙ্গেই খেলছেন অলমোস্ট অনেকগুলো বছর। সেই জায়গায় 4 বছর কি ইনাফ তাদেরকে নিজেদের পরবর্তী বিশ্বকাপটা জেতার জন্য? অফকোর্স এনাফ, যদি ধরুন তার একটা প্রপার প্রসেসের মধ্য দিয়ে যায়। প্রপার প্রসেস মানে ধরুন এখন আপনি 4 বছরে যদি 4বার কোচ চেঞ্জ করেন, দলে বারবার ইন আউট করেন, ওকে খেলাবেন না ওকে খেলাবেন, তাহলে আসলে জিনিসটা বাধাগ্রস্ত হবে। আদারওয়াইজ এখন থেকে দেখেন প্রত্যেকটা টিমই আসলে 4 বছর ঘিরেই প্ল্যান করছেন। লেটস সে ইতালি, তারা পরপর 3টে ওয়ার্ল্ড কাপে নাই, কিন্তু তারা তো এখন চিন্তা করবে 2030-এর জন্য, এবং সেটার জন্য পেপ গার্দিওলার কথা শোনা যাচ্ছে যদি তিনি দায়িত্ব নেন তাহলে সেইভাবে ইতালি এখন থেকে ওই প্ল্যানটা শুরু হবে। সেম যারা যারা দায়িত্ব নিয়েছেন, ইয়র্গেন ক্লপ, ওদিকে ধরেন আমরা জানি যে ব্রাজিলের কোচের চুক্তিও বাড়ানো হয়েছে, তিনি থাকবেন। ফলে প্রত্যেকের আসলে ওই টার্গেটটা করে 2030 ঘিরেই প্ল্যানটা হবে, এবং আর্জেন্টিনার ক্ষেত্রে সেটা ব্যতিক্রম হবে না। চ্যালেঞ্জেস থাকবে, এগেইন লিওনেল মেসির শূন্যতা পূরণ করা উড বি ভেরি ভেরি ডিফিকাল্ট, অসম্ভব এক প্রকার। অ্যাট দ্য সেম টাইম দলের মধ্যে ওই টিম স্পিরিটটা ফিরিয়ে আনা, কারণ বিশ্বকাপের একটা হার, ফাইনালে হার, এই অভিজ্ঞতা ধরুন অনেক ফুটবলারেরই হয়তো ছিল না এই দলটার, তারা সেই অভিজ্ঞতাটা পেয়েছে, এবং সেখানের পরে তাদেরকে নিয়ে যে পরিমাণ আলোচনা হচ্ছে। এবার আর্জেন্টিনার টিমটা যেটা হয়েছে খুবই কর্নার্ড হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড, কর্নার্ড ইন আ সেন্স, মানে একটা অ্যান্টি আর্জেন্টাইন ভাইব ক্রিয়েট হয়েছে দুনিয়া জুড়ে। এক জায়গায় দেখলাম যে একটা পিটিশন নেওয়া হচ্ছে যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার জন্য, সেটাতে অনেক লোকজন সাইন করছে। তো এটা ধরুন এই ইউরোপিয়ান এবং লাতিনেও কিছু কিছু আছে যারা আর্জেন্টিনার, আমি বলবো যে ওই অ্যান্টি আর্জেন্টাইনই বলতে হবে। দেখেন লাতিনে কিন্তু আসলে দুইটা ভাগে, লিটারালি ব্রাজিল একটা অংশ, আর্জেন্টিনা একটা অংশ, এবং সেই অংশটাতে ব্রাজিলেও আমাদের একজন সহকর্মী গিয়েছেন, এবং সেখান থেকে আমরা বেশ কিছু রিপোর্ট দেখেছি যে তারা আসলে লিওনেল মেসিকে কেউ কেউ পছন্দ যদি করেও থাকেন 100 জনে একজন, কিন্তু আর্জেন্টিনাকে কেউ সমর্থনই করতে চাচ্ছেন না। সো একেবারে দ্বিবিভক্ত যে লাতিন, এটা বলাই যায়। এইটা মানে এই ওয়ার্ল্ড কাপে প্রবাবলি এটা বেশি হয়েছে। আমিও রিপোর্ট দেখছিলাম যেটা নর্মালি লাতিনগুলোর ক্ষেত্রে একটা ওই সৌহার্দ্য থাকে নেইবারিং কান্ট্রির প্রতি, যে আচ্ছা ব্রাজিল বাদ পড়ে গেছে, সো তারা চায় ট্রফিটা লাতিনে আসুক। কিন্তু এইবার ওই বললাম না অ্যান্টি আর্জেন্টাইন একটা মনোভাব, যেটা ধরুন মিডিয়া থেকেই পোট্রে করা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সবখানে ব্যাপারটা দাঁড়িয়েছে এরকম। এবং আপনি যদি দেখেন আর্জেন্টিনা হারার পর এভরিওয়ান ইজ সেইং হ্যাঁ জাস্টিস হয়েছে, ফিফাও হাফ ছেড়ে বাচ্ছে, তাদের সমালোচনা সইতে হতো যে তারাই জেতাইলো কিনা। সো এই ন্যারেটিভগুলো কিছু তৈরি হয়েছে। সো এখান থেকে আর্জেন্টিনার বের হয়ে আসা, মানে ওই ইমেজ পুনরুদ্ধার হচ্ছে আরেকটা বড় চ্যালেঞ্জ আসলে আর্জেন্টিনার। এবং যেটা আমরা দেখছিলাম যে এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার সবচেয়ে বড় দুর্বলতার জায়গা দুইটা উইং, এবং উইংয়ে আসলে তাদের প্লে করার মতো কোনো প্লেয়ারই নাই। সেখানে ভ্যালেন্টিন বার্কো অলওয়েজ আমরা দেখি যে লেফট ব্যাকে খেলারও তার একটা হ্যাঁ, তিনি মূলত লেফট ব্যাক, বাট অ্যাট দ্য সেম টাইম ওই যে ধরুন লেটস এই ওয়ার্ল্ড কাপে আমরা কুকুরেয়াকে যেরকম দেখেছি, এবং এই রোলটা এখন ফুটবলে আগামী দিনে খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যারা মূলত লেফট ব্যাক কিন্তু দে উইল প্লে অ্যাজ এ লেফট উইং। এটা ধরুন একটা সময় দীর্ঘ সময় ছিল, মাঝখানে কিছুটা এটা কমে গিয়েছিল, কিন্তু এখন আবার ধরুন লেফট ব্যাকেরা ওই ভূমিকাটা নিচ্ছে, দ্রুত ওভারল্যাপ করে যাওয়া, ট্রানজিশন ফুটবলে যাওয়া এবং ব্যাক অ্যান্ড ট্র্যাক করা। সেই জায়গাটায় ভ্যালেন্টিন বার্কো ইয়াং, স্পিডি এবং পারফরমেন্স করে চলেছেন। সো এইটা খুবই ইম্পর্ট্যান্ট হবে। অ্যাট দ্য সেম টাইম ধরুন ওই জায়গাটায় উইংয়ের যদি বলি, হ্যাঁ আর্জেন্টিনা উইং ফুটবলে আবারও নিশ্চয়ই ফেরত যাওয়ার, কারণ ডিমারিয়ার অভাবটা এবার পুরো ওয়ার্ল্ড কাপেই বোঝা গেছে, এবং আর্জেন্টিনা কোনো উইং প্লে করে নাই, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিজন। সো সেই জায়গাটায় এখন ধরুন এই পাশ থেকে আমরা দেখেছি সিমিওনেকে খেলতে, সো প্রবাবলি হি উইল প্লে। আর এই পাশে হয়তো এখন পর্যন্ত আমি দেখছি গার্ডেনচাকে নিয়ে আলাপ হচ্ছে, সো সেও হয়তো অ্যাজ এ উইঙ্গার খেলতে পারে। এনজো ফার্নান্দেজের কথা আপনি বলছিলেন, এনজো ফার্নান্দেজ কুড বি আ গুড রিপ্লেসমেন্ট। সো এনজো ফার্নান্দেজকে ফিউচার ক্যাপ্টেন মনে করা হচ্ছে আর্জেন্টিনার, হি ইজ আ লিডার অ্যাকচুয়ালি। সো সেই জায়গাটা আসলে এনজো ক্লাবেও যেরকম ভালো পারফরমেন্স করে যান, চেলসিতে তিনি খেলছেন, আর্জেন্টিনা তো এবার তার যে পারফরমেন্স ছিল সেটা নিঃসন্দেহে আসলে আশার একটা আলো তো দেখাচ্ছে। না অফকোর্স হি ইজ মানে টিম ম্যান আসলে এনজো। এবং এখন যেটা হয়েছে ধরুন এই দলটার যারা যদি আপনি ভ্যালু চিন্তা করেন, মার্কেট ভ্যালু, এনজো ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট
মানে ভ্যালু যার আছে এই ট্রান্সফার মার্কেটের সামনে, এবং সে 4 বছর আগে ছিল ইয়াং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। 4 বছরের মধ্যে সে নিজেকে যে পরিণত করেছে, লাস্ট ম্যাচে আমার মনে হয় এটা আর্জেন্টিনার স্ট্র্যাটেজির কারণেই তার ওই রোলটা আমরা দেখেছি, রেড কার্ড কনসিড করেছে। বাট ওভারঅল এনজিওকে মনে করা হয় যে দেখেন মেসি যাওয়ার পর কয়েকটা কোশ্চেন আছে, নাম্বার 10 কে হবে, ক্যাপ্টেন কে হবে, এবং সেক্ষেত্রে আমরা যেটা এখন পর্যন্ত আলোচনা দিচ্ছি নাম্বার 10 এর ক্ষেত্রে নিকো পাসকে এগিয়ে রাখা হচ্ছে, ক্যাপ্টেনের ক্ষেত্রে এনজো ফার্নান্দেজ ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট ফর আর্জেন্টিনা নাও। এই আলোচনাগুলোর পরেও আরেকটা আলোচনা থাকে যে লিওনেল স্কালোনি, যিনি আসলে একটা দলকে এমনভাবে একসূত্রে গেঁথেছেন যেখানে বিদেশি কোচের কোনো আমরা আসলে দেখিনি বিদেশি কোচ আসতে। লিওনেল মেসিদের মতো একটা দলের সঙ্গে তিনি নিজেও খেলেছেন, লিওনেল মেসি সতীর্থই ছিলেন। সেই জায়গাটা থেকে এই দলটা সম্পর্কে তার ধারণা অনেক ভালো ছিল এবং তিনি আসলে জানতেন যে কে আসলে কতটুকু ইফেক্টিভ, কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারবে। কিন্তু লিওনেল স্কালোনি চলে যাওয়ার পরে এই দলটার একটা বড় ভ্যাকিউম তৈরি হবে কিনা, এবং সেই ভ্যাকিউমটা কভার আপ করার জন্য আর্জেন্টিনার বেশ কাঠখড় তো নিশ্চয়ই পোড়াতে হবে। না না নিশ্চয়ই, মানে এটা তো নো ডাউট, বিকজ তিনি সিস্টেমটা তিনি দাঁড় করিয়েছেন আর্জেন্টিনাকে। ধরুন একটা সময় আর্জেন্টিনা আর জেতে না যে না কথাটা, সেখান থেকে তিনি ঘোরাতে পেরেছেন আর্জেন্টিনাকে, আস্তে আস্তে একটা বিশ্ব চ্যাম্পিয়ন দলে পরিণত করেছেন। 2018, 22, এরপর কোপা, ওয়ার্ল্ড কাপ, কোপার 3টা ট্রেবল জয়ী, 3টা চ্যাম্পিয়ন এখন আর্জেন্টিনা। সো 5টা ফাইনাল খেলেছেন তিনি, এই ফাইনালটা তিনি হেরেছেন, এবং এর সাথে অবশ্যই কোচদের তো, এবং আমার মনে হয় স্কালোনি ইটস টাইম টু প্রপার টাইম, আর রাইট টাইম, বিকজ কোচদের একটা আমার মনে হয় যেটা যে একটা সময় পর বোধহয় তার ক্রিয়েটিভিটি কমে যেতে থাকে, এবং স্কালোনির ক্ষেত্রে সেটাই হয়েছে। আপনি যদি দেখেন এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার পারফরমেন্স টুয়ার্ডস ফাইনাল, নকআউট পর্ব শেষ করে, এবং একটা সময় আর্জেন্টিনা স্পেনের সঙ্গে ম্যাচটাতে আর্জেন্টিনা ভালো ফুটবল খেলেনি, এবং এটা দায়ভার তো স্কালোনিকে নিতেই হবে। তার স্ট্র্যাটেজি তার মানে ওয়াজ ভেরি ডিফেন্সিভ, তার স্ট্র্যাটেজি ছিল মানে জিরো রিস্ক নিয়ে খেলা। এখন মডার্ন ফুটবলে আপনি এইভাবে খেলে আসলে কতদিন সাফল্য পাবেন? সো এই জায়গাটা আমার মনে হচ্ছে স্কালোনি যা করে দেন, যা দিয়ে গেছেন আর্জেন্টিনাকে, অবশ্যই তিনি এরই মধ্যে আর্জেন্টিনার অন্যতম সেরা কোচ হিসেবে থাকবেন, বিশ্বকাপ জয়ী কোচ অবভিয়াসলি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এখন আসলে নতুন কারো কাছে দায়িত্বটা যাওয়া উচিত বলে মনে হয়। এখন সে নতুন কেউটা কে হতে পারে, যেটা বললাম স্কালোনির সঙ্গেই তারই সতীর্থ, এবং এই কোচিং প্যানেলে রয়েছেন পাবলো আইমার দের মতো ধরুন আর্জেন্টিনার সাবেক লেজেন্ডরা, এবং রবার্তো আয়ালা আছেন সেখানে, এবং তাদের প্লে অফ স্টাইল যদি চিন্তা করি সেক্ষেত্রে তারা এই ডিফেন্সিভ স্টাইলে তারা খেলবেন না বা খেলতে পছন্দ করার কথা না। অথবা নতুন কেউ যদি আসে, এখন আসলে আর্জেন্টিনার সেটাই অ্যাকসেপ্ট করা উচিত বা নতুন কাউকে ওয়েলকামই করা উচিত, এবং স্কালোনিকে আসলে ভালোভাবে হয়তো বিদায়টা দেবে তারা। যেটা বলছিলাম তার চুক্তি ডিসেম্বর পর্যন্ত, আমার মনে হয় তার আগেই হয়তো তিনি একটা কিছু ঘোষণা দিয়ে দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।